ইয়েলোনাইফ হল গ্রেট স্লেভ লেকের উত্তর তীরে অবস্থিত একটা ছোট্ট শহর। এটি তুলনামূলকভাবে নতুন, কেননা 1934 সালে সোনা আবিষ্কারের পর এখানে বসতি শুরু হয়। এখন অবশ্য সোনা নেই, তবে 1991 সালে হীরা আবিষ্কার হওয়ার পরে হীরার খনি এখানকার আকর্ষণ অনেক বাড়িয়ে দেয়। তবে অবশ্য এখন এটি নর্থ ওয়েস্ট টেরিটরির রাজধানী হওয়াতে সরকারি অফিস, আনুষঙ্গিক ব্যবসাপত্র ইত্যাদি চালু হতে বিভিন্ন দেশ ও জায়গা থেকে অনেক লোক আসতে শুরু করে এই জনসংখ্যা এখন 20,000 উপরে বাড়িয়েছে। বিশ্বনাথ চক্রবর্তীও তেমনি এক ব্যক্তি, যিনি ভাগ্য সন্ধানে হুগলি জেলার প্রত্যন্ত গ্রাম মানিকপাট থেকে এখানে আসেন। ছোটবেলায় ইট মাথায় করে জীবিকা উপার্জন শুরু করে আস্তে আস্তে অদম্য উৎসাহ, বিশ্বাস আর কঠোর পরিশ্রমের সাহায্যে কলকাতায় প্রতিষ্ঠান লাভ করেন। কিন্তু সেখানেই তিনি থেমে থাকেননি। 2001 সালে সব কিছু ছেড়ে শুধুমাত্র আত্মবিশ্বাসের সম্পদ নিয়ে ছেলে মেয়েদের হাত ধরে হ্যালিফ্যাক্সে আসেন। সেখান থেকে আরও দুর্জয় সাহস অবলম্বনে চলে যান চিরতুষাবৃত ইকালুয়ের কানাডার উত্তরতম রাজধানীতে। সেখানে কিছুদিন কাজ করে বিশ্বনাথবাবু ইয়েলোনাইফে চলে যান। কিন্তু ওই লোভনীয় সরকারি চাকরিও ছেড়ে 2011 সালে তিনি নিজের অ্যাকাউন্টিং ফার্ম খোলেন ওই শহরেই। কানাডা এই প্রত্যন্ত শহরে বিশ্বনাথ কোম্পানি বাঙালি নাম দিয়ে একটি কোম্পানি খোলা তার অসাধারণ সাহসের পরিচয় দেয়। কিন্তু নিরন্তর ও কঠোর প্রচেষ্টার দ্বারা তিনি ওই একটি কোম্পানি থেকে আজ 15টি কোম্পানির এক বিশাল প্রতিষ্ঠান গড়ে তোলেন, যার শাখা কানাডার বিভিন্ন শহর ছাড়াও বিদেশেও, যেমন কলকাতা, মেক্সিকোতেও বিস্তৃত। এই বিশাল কোম্পানির মালিক হওয়া সত্ত্বেও বিশ্বনাথবাবু মানিকপাড়ে সেই ছেলেটির মতন সহজ সরল ও বিনম্র। আমাদের ইয়েলোনাইফের ভ্রমণ তার আমন্ত্রণেই হয়। আমরা 2018 সালে হ্যালিফ্যাক্স থেকে আর 2024 সালে টরন্টো থেকে প্লেনে করে ইয়েলোনাইফ আসি। কিন্তু শ্যামল আরও অ্যাডভেঞ্চারাস রুট নেয়। ও ট্রেনে করে কানাডা ভ্রমণ করতে করতে 2025 সালে ভ্যানকুভারে আসে, আর ওখান থেকে প্লেনে করে ইয়েলোনাইফ পৌঁছায়। এই রকি মাউন্টেন অনেক দূর চলার পরে শেষ পর্যন্ত আমাদের ইয়েলোনাইফে প্লেন ল্যান্ড করলো। ছোট্ট এয়ারপোর্ট। 2024 গ্রীষ্মে আমি ও রমা, আমার ভাই প্রণব আর তার স্ত্রী পুষ্পকে নিয়ে প্লেনে করে সোজা টরন্টো থেকে আসি। এয়ারপোর্টে পৌঁছানোর পর আমাদের শহরের কেন্দ্রে ইপিআর ইয়েলোনাইফ কোম্পানির গেস্ট হাউসে আনা হয়, যেখানে বিশ্বনাথ রমাকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানায়। এখানে যে কদিন ছিলাম, বিশ্বনাথ পরিবার প্রায় আমাদের সাথে এসে সময় কাটিয়ে যেতেন এবং বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যেতেন। বিশ্বনাথবাবুর বাড়িটা শহরের শেষ প্রান্তে গ্রেস লেকের ধারে। এরপরে আর শহর নেই, শুধু শত শত মাইল জুড়ে বিস্তীর্ণ বনভূমি। 2023 সালে বিধ্বংস দাবানল দ্রুত শহরের দিকে এগিয়ে আসছিল, তাই সমস্ত শহরবাসী শহর ত্যাগ করে চলে যেতে বাধ্য হয় তখন। আর বিশ্বনাথবাবুর বাড়িটা পড়েছিল শহরের ফার্স্ট লাইন অফ ডিফেন্সের মধ্যে। দাবানল রোখার দুটো প্রধান রাস্তা, এক জল দিয়ে আগুন নেভানো, দুই দাবানলের পথ থেকে আগুনের খোরাক, গাছপালা ইত্যাদি সরিয়ে দেওয়া। তাই তখন বিশ্বনাথবাবুর বাড়ির পেছনে সব গাছ কেটে সরিয়ে ফেলা হয়। তার ক্ষতচিহ্ন আজও বিদ্যমান।
এসে পৌঁছেছি এই কানাডার নর্থ ওয়েস্ট টেরিটরির একটি ছোট্ট শহর ইয়েলোনাইভ। খুব ছোট্ট শহর, গাড়িতে এই প্রান্ত থেকে ও প্রান্ত যেতে গেলে হয়তো 15 মিনিটেই শেষ হয়ে যাবে। এই ছোট্ট শহরটি কিন্তু এই যে যেখানে আমি উঠেছি তার একদম শহরের শেষ প্রান্তে, পেছন দিকে সমস্ত জঙ্গলে ভরা। এই শহরটির অবস্থান 62 ডিগ্রি 67 মিনিট নর্থ, অর্থাৎ 67 ডিগ্রি 27 মিনিট নর্থে, অর্থাৎ উত্তর মেরু থেকে মাত্র 37 ডিগ্রি নিচে। যার ফলে এখানে এই সময়, যেহেতু এটা এখন উত্তরায়ণের, সূর্যের উত্তরায়ণের একেবারে শেষ পর্ব চলছে, আর 3-15 মধ্যেই দক্ষিণায়ন শুরু হবে, তাই এখানে প্রায় সারা দিন রাত আলো থাকে। কালকেই দেখেছি রাত্রি 10টা, 10:30, 11টা একেবারে ঝকঝকে আলো, এবং সারা রাত ডিফিউজ লাইট ছিল, মানে রোদ না হলেও এমনি যাকে আলো বলি আমরা ভোর বা শেষের দিকে, বিকেলের শেষ দিকে যেমন আলো হয়, ঠিক সেই রকম। বাড়িটার ছবি দেখাচ্ছি এখান থেকে। এটা মিস্টার চক্রবর্তী বাড়িতে, যেখানে আমি উঠেছিলাম, সেখানকার ড্রয়িং কাম কিচেন কাম ডাইনিং। খুব সুন্দর পরিচ্ছন্নভাবে সমস্ত সেট করা আছে। এই যে দুটো দেখা যাচ্ছে কুকুর, নামগুলো ভুলে গিয়েছি, কিন্তু একেবারে বাঘ না বলে নেকড়ে বলাই বোধহয় ভালো, এরকম ধরনের তাদের চেহারা, কিন্তু খুব নিরীহ, কোনো কিছু করে না বা চিৎকারও করে না, শুধু কাছে এসে ছোকাছুকি করে, পা দিয়ে উঠে পড়ে গায়ে। শীতকালে এই বাড়িটি অপূর্ব শোভা ধারণ করে। চারিদিকে বরফে ঢাকা, ড্রয়িং রুমের বিশাল জানলা দিয়ে দেখা যায় নিরন্তর তুষারপাত। এই বাড়িটার আর একটা বৈশিষ্ট্য হলো, এটা ইয়েলোনাইভ থেকে সাউথে যাওয়ার ফ্লাইট পাথের ঠিক নিচে পড়ে, তাই এখানে বসে ইয়েলোনাইভে প্লেন আসা এবং যাওয়া দুই সুন্দরও দেখা যায়। বিশ্বনাথবাবু ও তার স্ত্রী বুলা দুজনেই বেশ অতিথি পরায়ণ। আমাদের কাছে প্রায় আসতেন আর গল্প গুজব করতেন এবং বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যেতেন। তার মধ্যে প্রিলুড লেক ভ্রমণটা বিশেষ উল্লেখযোগ্য। প্রিলুড লেকটা ইয়েলোনাইভ শহর থেকে বেশ কিছুটা দূরে। বিশ্বনাথবাবু আমাদের নিয়ে গিয়েছিলেন ওখানে। শ্যামলকে অবশ্য বুলা আর তার সঙ্গে ডায়না নিয়ে যাবে। এখানে উঁচুতে ওঠার রাস্তা, একটু পাহাড়ের উপর উঠবো, ওপর থেকে দৃশ্য ভালো দেখা যাবে। করে লোকে যেমন আমাদের যায় না এখন লেকে টেকে, এইরকমই। আর একটা লেক, এখানে লেকে ছড়াছড়ি, বিশাল সুন্দর লেক একটা। এইটা হচ্ছে ইয়েলোনাইভ শহরের সর্বোচ্চ অঞ্চল, সব থেকে উঁচুতে অবস্থান এইটা, এই জায়গাটা। এইখান থেকে ওই দূরে লেকটা দেখা যাচ্ছে, আর নিচে যে অঞ্চলটা দেখা যাচ্ছে, শীতকালে কিন্তু এইটা সম্পূর্ণ বরফে ঢেকে যায়, চারিদিকে সাদা হয়ে যায়, তাই ওপর থেকে সে দৃশ্য এক অপূর্ব দেখায়। এইটা হচ্ছে ডেটা লেক, বিশাল সুদূর বিস্তৃত। এখানে বহু মাছ ধরার ট্রলার আছে,
এই ট্রলারগুলো ভেতরে অনেক ভেতরে চলে গিয়ে সেখান থেকে মাছ ধরে নিয়ে আসে। এখানে সেই মাছের সংরক্ষণ করার ঘর আছে, সেখান থেকে মাছ কেনাও যায়, আমরা ওখান থেকে মাছ কিনেওছি। আর এইটাই শীতকালে জমে সমস্ত একেবারে বরফ হয়ে জমে যায়, তখন মাছ ধরার আর সম্ভব হয় না, তখন বন্ধ থাকে কিছুদিন, তারপর আবার যখন বরফ গলে যায় তখন আবার মাছ ধরতে বেরোয়। প্রসঙ্গত বলে রাখি যে শীতকালে এই লেকটা জমে এমন সলিড বরফের একটা প্রান্তর হিসেবে তৈরি হয়ে যায়, যখন এখানে হাইওয়ের মতো গাড়িও এর ভেতর দিয়ে গিয়ে শর্টকাট করে অনেক জায়গায় পৌঁছে যেতে পারে। এইটা এই নর্থ ওয়েস্ট টেরিটরির একটা অন্যতম বৈশিষ্ট্য। এখানে যতগুলো লেক আছে সবগুলোই জমাট বেঁধে এমন বরফ পড়ে মাঠের মতো হয়ে যায় যে সেখান দিয়ে হাইওয়ের মতো ভারী লরি থেকে আরম্ভ করে সমস্ত যাত্রীবাহী গাড়ি বা ব্যক্তিগত গাড়ি সব কিছুই এর ওপর দিয়ে হাইওয়ের মতো যাতায়াত করতে পারে। ইয়েলোনাইফের অন্যতম প্রধান আকর্ষণ হল আইস ক্যাসল। 2018 সালের শীতকালে এটা দেখার সুযোগ আমরা পেয়েছিলাম। এখানে বরফ কেটে কেটে বাড়ি করে দেওয়াল, ছাদ, জানলা ইত্যাদি করে অপূর্ব দেখতে লাগে। বিশ্বনাথবাবুর ছেলে দেবব্রত অসাধারণ বুদ্ধিমান, অসপ্রতিভ ছেলে। ও আমাকে অনেক জায়গায় নিয়ে যেত। ওই একদিন ডগ স্লেজ দিকে দেখাতে নিয়ে গিয়েছিল। ডগ স্লেজ এই অঞ্চলের প্রধান পরিবহন ছিল একসময়, কিন্তু এখন অবশ্য গাড়ি, স্নোমোবাইল ইত্যাদি হওয়াতে কেউ আর তা ব্যবহার করে না। তবে টুরিস্টদের দেখানোর জন্য ডগ স্লেজ এখনও চালু রয়েছে। এর জন্য বিশেষ ধরনের কুকুর তারা বিশেষভাবে শিক্ষিত করে ব্যবহৃত হয়। আমাদের স্লেজটা জমাট বাঁধা ক্রিয়েস্ট লেকের উপর দিয়ে বেশ কিছুটা ঘুরে গেল। এইটা হচ্ছে শহরের মধ্যে দিয়ে যাওয়ার রাস্তা। এই রাস্তাটাই শীতকালে বরফে জমে কি অবস্থা হয় সেটা দেখা যাচ্ছিল। এটা হচ্ছে ইয়েলোনাইফের ডাউনটাউন। আমরা এগিয়ে এখন যাচ্ছি শহরের মধ্যে দিয়ে। বিভিন্ন গাছপালার চারপাশে দুদিকে গাছপালা আছে। এই শহরের মাঝখান দিয়েই আমরা যাচ্ছি। ইপিআর শহরের কেন্দ্রে অবস্থিত ইপিআর ইয়েলোনাইফ বিশ্বনাথবাবু কোম্পানি। বিশ্বনাথ 15টি কোম্পানি হেডকোয়ার্টার হলো ইয়েলোনাইফ। এখানে ছবিতে মাত্র 3টে সংস্থার সাইনবোর্ড দেখছি: ইয়েলোনাইফ, ইপিআর ইয়েলোনাইফ অ্যাকাউন্টিং, ইনোভেটিভ বিজনেস সলিউশন, কলেজ অফ নর্দার্ন কানাডা। কলেজ অফ নর্দার্ন কানাডা প্রথম প্রাইভেট পোস্ট সেকেন্ডারি এডুকেশন নর্থ ওয়েস্ট টেরিটরিতে। সম্প্রতি প্রোগ্রামটা বিশেষভাবে স্বীকৃত হয়েছে গভর্নমেন্টের কাছ থেকে। আমার বলাতে আমি এখানে ক্লাইমেট চেঞ্জের ছোট বক্তব্য দিই। এই বিল্ডিংয়ের 3 তলা প্রেসিডেন্টের অফিস, ছোটোখাটো, বেশ সুন্দর। এইটা হচ্ছে অ্যাসেম্বলি হাউস। এইখানে
যারা নির্বাচিত সদস্যরা তর্ক বিতর্ক করে এবং আইন প্রণয়ন করে। এটা হচ্ছে নেচার মিউজিয়ামের ভেতরে। এখানকার পশু পাখি বা বিভিন্ন দ্রষ্টব্য যে জিনিস সেই সব ওর মধ্যেই রাখা আছে। বোলক বিস্ট্রো ইয়েলোনাইফের প্রাচীন ও বিখ্যাত রেস্টুরেন্ট। এই মাছের রেস্টুরেন্টে মাছ ওরা ওই পেছনের লেক থেকে ধরে আনে। তার ফলে মাছগুলি যে শুধু তাজা নয়, মালিক তা প্রায় বিনামূল্যেই সংগ্রহ করে। আর এর আর একটা বিশেষত্ব হলো রেস্টুরেন্টের দেওয়ালে ও ছাদে সেখানে নানান দেশের ট্যুরিস্টরা তাদের বিজনেস কার্ড ওর এমনকি কারেন্সি নোটও পেস্ট করে দেয়। এই ব্লক রেস্টুরেন্টে আমরা 2018 সালে শীতে ও 2024 সালে গ্রীষ্ম গিয়ে নানান ধরনের খাবার উপভোগ করেছিলাম। নতুন শহরে বেড়ানো হবে অথচ বাজার করা হবে না, তা কি করে হতে পারে? এ বিষয়ে ভোলা ও রমার উৎসব খুব বেশি, তাই আমাদের নিয়ে গেল ইউরোনাইফের বিখ্যাত গিফট শপে। ইন্ডিজিনাস লোকেদের তৈরি সুন্দর সুন্দর জিনিস এখানে অনেক রয়েছে। রমার সপ্তাহে 4 দিন ডায়ালিসিস দরকার পড়ে। আগে থেকে একটা হাসপাতাল, স্ট্যান্টন টেরিটরিয়াল হসপিটাল যোগাযোগ করে ডায়ালিসিস ব্যবস্থা করেছিলাম। আসার পর দিন থেকেই আমরা এখানে ডায়ালিসিস শুরু করি। নতুন বিল্ডিং, ভেতরটা ফার্স্ট নেশনসের থিমে তৈরি করা, যন্ত্রপাতি খুবই মডার্ন, খুব সুন্দর, স্টাফেরা খুব ভালো, আমাদের কোনো অসুবিধা হয়নি। নর্দার্ন লাইট ইয়েলোনাইফের প্রধান ট্যুরিস্ট অ্যাট্রাকশন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোক আসে তা দেখতে। প্রকৃতির এই অপূর্ব শিল্পকলা দেখার মতো। আর্থের ম্যাগনেটিক পোলের কাছে সূর্য থেকে চার্জ পার্টিকেল যখন বায়ুমণ্ডলের উপরের স্তরে ধাক্কা মারে, অ্যাটমগুলো এক্সাইটেড হয়ে বিভিন্ন রঙের বিচ্ছুরণ ঘটায়। একে অরোরা বরিয়ালসও বলে। নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত নর্দার্ন লাইট দেখার প্রশস্ত সময়। তবে সব দিন যে ভালো দেখা যাবে তার ঠিক নেই। যেমন 2018 আমরা ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম, তবু ভালো দেখতে পাইনি। গভীর রাতে জানলা খুলে হালকা একটু আভাস মাত্র পেয়েছিলাম, কিন্তু যখন দেখা যায় নর্দার্ন লাইট অপূর্ব দৃশ্য একের পর এক প্রকৃতি সৃষ্টি করে যায়, যাদেরকে মুগ্ধ করতে হয়, বিশেষত যখন তা বরফ বা জলের ওপর প্রতিফলিত হয়। অবশেষে শেষ হলো আমাদের ইয়েলোনাইফ ভ্রমণ। এবার তাকে বিদায় জানাতে হবে বাড়ি ফেরার তাগিদে। के दिल